ছায়াস্পর্শ লেখিকা ইফরা জান্না পর্ব ২৬। রাতের আধারে কাশিমপাড়া পল্লী সেজে উঠেছে। দিনের নিস্তুপ মারা হয়ে থাকা পল্লী রাত হলেই নতুনভাবে সাজে। এক এক করে সব ঘরে বিদ্যুৎ জ্বলে উঠছে। ঘরে ঘরে নারীদের সাজানো হচ্ছে পুরুষের খড়া হিসাবে। এ যেন নিত্যদিনের খেলা এর নিষিদ্ধ পল্লীতে। বেশ লাস্যময়ী সাজে চুলের বেণী নাচাতে নাচাতে বিলাসীর কাছে আসে লতা। বিলাসী কাঠের চেয়ারে পা তুলে বসেছে, পরনে লাল একটা শাড়ি, মুখে ভারী মেকআপ, কপালে লাল ইয়া বড় একটা টিপ। লতা বারবার মুগ্ধ হয় বিলাসী রূপে। গায়ের রং ভীষণ রকম উজ্জ্বল। বয়স বেড়েছে তবুও চামড়ায় ভাঁজ নেই। লতার মাঝে মাঝে নিজের গায়ের রং নিয়ে আফসোস হয়। বিলাসী দরজায় তাকায়, লতা দাঁড়ানো, আঙুলে গাল ঠেলে বলে, কিরে সেমরি সাইজা লইছস? হ মাসি, দেহ দেহি কেমন লাগতেছে। বিলাসী হাত বাড়িয়ে ডাকলো। লতা এগিয়ে আসবে ঠিক এমন সময় ঘরে প্রবেশ করলো ওসমান। লোকটার বয়স ৩০ ঊর্ধ্বে হবে। বেশ তাগড়া লোক ওসমান। এগিয়ে গিয়ে বিলাসীর কানে কানে কিছু একটা বলল। বিলাসী অবাক চোখে তাকালো। ওসমান ইশারায় তাকে শান্ত হতে বলল। বিলাসী ইশারায় সবাইকে ঘর ফাঁকা করতে বলে লতার আর এগোনো হলো না। সে ঘর ছাড়ল। তবে বিষয়টা তার আমলে এসেছে, গণ্যমান্য কেউ হবে হয়তো। পুরো ঘর ফাঁকা হতেই চেয়ারম্যান আসলো। পরনে কালো পাঞ্জাবি, সাথে সাদা পায়জামা, মুখে দাড়ি, তবে বেশি বড় নয়, চুলগুলো উপর দিকে চিরুনি করা। বিলাসী দেখল লোকটাকে। বরাবরই ভীষণ আকর্ষণীয় লাগে। তাই এই লোক যাই পড়ুক না কেন। বিলাসী পানের পিস ফেলে উঠে দাঁড়ালো। চেয়ারম্যান এগিয়ে এসে বিলাসীর চেয়ারে বসলো। হ্যাঁচকা টানে নিজের কোলের ওপর বসালো বিলাসীকে। বিলাসী ঘৃণায় নাক মুখ কুচকালো। চেয়ারম্যান বাঁকা হেসে বলল, মুখ ফিরিয়ে নিলে যে? তাহলে কি করা উচিত? চেয়ারম্যান বিলাসীর চিবুক নিজের দিকে ফিরিয়ে নরম স্বরে বলল, এত এত বছর পর দেখা, খাতির করবে না? বসুন, চা পান আনতে বলছি। চেয়ারম্যান তাকিয়ে থাকে। বিলাসী ফিরল না তার দিকে। মাথা নিচের দিকে করে বসেছে। বিলাসীর চোখের মণি বাদামি, ঘন পাপড়ি রয়েছে। সেই চোখে চিকন কাজল পরলে বেশ লাগে। তবে বিলাসী বরাবরই মোটা কাজলের প্রলেপ দেয়। চেয়ারম্যান হাঁফ ছাড়ল। আমার দিকে ফিরে তাকা অপরাজিতা। আমার কিন্তু অবমাননা পছন্দ নয়, ভুলে গেছো? বিলাসী সহসা উত্তর করল, আপনি ক্ষমতাবান মানুষ, তুচ্ছ তাচ্ছিল্যে সইব না এটা স্বাভাবিক। ওটা কেবল নারীর জন্য। কথার ফুলঝুরি ঝরছে মুখে। চেয়ারম্যান ঘাড় কাত করে তাকিয়ে রইল। মুখে একটা অদ্ভুত হাসি লেগে রয়েছে। বিলাসী তাকালো তার দিকে। তিলে তিলে শেষ হয়ে এক পাপনগরী গড়েছি, এতটাও দুর্বল ভাববেন না। শক্তিও বেড়েছে নিশ্চয় কয়েক গুণ, পরীক্ষা নিতে হয় তবে। বিলাসী করুণ চোখে তাকায়। চেয়ারম্যান বলে, পুরুষ স্থূলেই কলঙ্ক, তবুও নারীদেহের এত জ্বালা কেন? উত্তর করতে পারবে? বিলাসী নিস্তুপ থাকে। চেয়ারম্যান কথার প্যাচ ভালো পারে। কিভাবে কিভাবে যেন কথার জালে জড়িয়ে ফেলে সবাইকে। চেয়ারম্যান আবার বলল, অভিযোগ অভিমানে দূরত্ব গড়েছ, সে কবে এক রাতের একটু ভুলেই আজ নরকে পাড়ি দিয়েছ। এটা কি ঠিক হয়েছে? ভুলে? হ্যাঁ, ভুল, ঠিক। ওটা ভুল ছিল। আমি সুযোগ দিয়েছিলাম বলেই না ভুলটা হয়েছে। যে দুঃখ আমার নিজের বোনা, সেই দুঃখে আফসোস নেই। চেয়ারম্যানের মুখ মলিন লাগে। বিলাসীর চোখ ছলছল করছে। চেয়ারম্যান জিজ্ঞাসা করল, তোমার চোখে অশ্রু অপরাজিতা? ব্যথা পেলে? আমি অপরাজিতা নই, ডাকবেন না আমাকে সেই নামে। অপরাজিতার অকাল মৃত্যু হয়েছে। আমি বিলাসী, বিলাসী ডাকুন। বিলাসী চোখ বুজে নিল। টুক করে এক ফোঁটা পানি গড়ালো। সে পানিটুকু আঙুলে মুছে নিল। চেয়ারম্যান কিছুটা ঝুঁকে আসে। বিলাসীর চুলের মুঠি চেপে মাথা এগিয়ে এনে তার মাথা ঠেকায়। বিলাসী মুখ ফিরিয়ে নেয়। দুজনের নীরবতার মাঝে হঠাৎ চেয়ারম্যান কাপা গলায় বলে, আমার সন্তান কোথায় অপরাজিতা? বিলাসী ছিটকে সরে গেল। মুহূর্তেই শক্তিহীন হয়ে পড়ল। ভয় ভয় চোখে তাকালো। চেয়ারম্যানের দৃষ্টি শান্ত। বিলাসী উঠে কিছুটা দূরত্বে সরে যেতেই সে চেয়ারে হেলান দেয়। বিলাসী হাত মুঠো করে প্রশ্ন করে, কি বলছেন? কিসের সন্তান? আমার সন্তান? তুমি অন্তঃসত্ত্বা ছিল অপরাজিতা। খবর পেয়েছিলাম, টাকা পাঠিয়েছিলাম আমি, পেয়েছিলে। কোনো সন্তান নেই, আপনি চলে যান। বিলাসীর গলা কাঁপছে। চেয়ারম্যান উঠে এসে দাঁড়ায় সামনে। বিলাসী ঘৃণায় এবারও মুখ ফিরিয়ে নেয়। বুকে ঝড় উঠেছে। এই পাষাণ মানুষ এত বছর পরে এসে এসব কি বলছে? চেয়ারম্যান বিলাসী দুই বাহু চেপে ধরল। আর কত বছর লুকাবে, ধোঁয়াশায় ঢাকবে? আমি ব্যথাতুর অপরাজিতা। সে রাতের কিছুতেই আমার হাত ছিল না। আমায় ক্ষমা করো অপরাজিতা।
চেয়ারম্যান খানিক দম নেয়, এরপর বলে, সব আসামি একবার সুযোগ পাই, আমিও চাই, আমার সন্তানের মুখ দেখতে চাই অপরাজিতা। বিলাসী চোখে চোখ রাখলো। আপনি বড্ড পাষাণ লোক, জানেন? সুখে লাগি অভুক্ত আমার হৃৎপিণ্ড, আপনি কিনা আঘাত কইরা বলেন দুঃখিত। চেয়ারম্যান হাত বাড়িয়ে আবারও ছুতে নিবে, তার আগেই দূরে সরে গিয়ে দুহাত জোর করে বিলাসী বলে, আপনি দয়া করে আসুন, আপনার কোনো সন্তান নেই, আমি অন্তঃসত্ত্বা ছিলাম না, কখনোই না, আপনি ভুল খবর পেয়েছেন। চেয়ারম্যান কথা গিলে ফেলে, এত বছর পর সন্তানের খোঁজে এসেছে ভেবেই নিজের কাছে লজ্জিত সে। কি হয়েছে তার? কাব্যকে দেখার পর হতেই ভীষণ অস্থির সে। বিলাসীর দিকে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিয়েছে। আমি আসতে অপরাজিতা, তবে আবার আসবো আমি। চেয়ারম্যান বেরিয়ে গেলেই বিলাসী ধপ করে মাটিতে বসে পড়ে, হাউমাউ করে কান্না শুরু করে, খামচে ধরে মাথার চুল, একে একে এলোমেলো করে সব সাজ। এশার নামাজ শেষে বারান্দায় দাঁড়িয়েছে মানহা। আকাশে মেঘ নেই, ভীষণ স্বচ্ছ, অর্ধচাঁদের দেখা মিলেছে। বাতাসে গাছের পাতা দুলছে, সাথে এক অদ্ভুত আর্দ্রতা মিশেছে। রাত তখন 9টা 15। হঠাৎ অন্দরমহলে হইচই ভেসে আসে, নিচে গোলমাল লেগেছে। মাথায় ওড়না টেনে নিচের দিকে রওনা হলো মানহা। অন্দরমহলের পরিবেশ গরম। মাগরিবের আগের দিকে আরাধ্য শহরে যাবে বলে তৈরি হয়ে বেরিয়েছে। শেষ সিঁড়িতে পা রাখতে রেনুর মা এসে পা চাপটে ধরে তার। যা শালা, এ আবার কে এলি? হাউমাউ করে কেঁদে উঠল মহিলা। তার কান্না না শুনে দ্রুত কদমে ঘর থেকে বেরিয়ে আসে ইফরা। আচমকা কাউকে নিজের পা চাপটাতে দেখে বিরক্ত আরাধ্য। রেনুর মা কাঁদছে। আরাধ্য নিজেকে সামলে বলল, কাহিনী কি চাচি, উঠুন। রেনুর মার কানে কথা গেল কিনা কে জানে। আরাধ্য হাঁক ছাড়ল, ইরা, এই ইরা, এদিকে আসো তো। ইফরা এগিয়ে আসে। আরাধ্য রেনুর মার দিকে ইশারা দিয়ে বলে, তোলো তাকে। ইরা কাহিনী বুঝলো না, তবু সামনে গিয়ে রেনুর মায়ের হাত ধরে উঠালো। অরুণিমা অজু করে ঘরে বসেছিলেন, তাসবি জপছিলেন। অবসরে তিনি এটা বেশি করেন। চেঁচামেচিতে তিনিও বেরিয়ে এসে দাঁড়ালেন। রেনুর মা সরে যেতেই আরাধ্য বলল, কান্দেন কেন, জলদি ঘটনা বলেন। রেনুর মা হু হু করে কেঁদে উঠল। আরাধ্যের ধৈর্য নেই, দেখা যাবে এক্ষুনি গালি ছুড়বে। অরুণিমা ছেলেকে জেনে তিনি এগিয়ে আসেন রনুর মায়ের কাছে। না কাইন্দা আসল কথা বল সেমরি, কান্দিবার লাগছো কেন? আমার মাইয়া, ছোট নবাব, আমার মাইয়া। আরাধ্য এত ভ্রু কুচকালো, আঙুলে কান চুলকে বলল, আরেকবার যদি মাছের মতো প্যান প্যান করেন তো আমি আসি। রেনুর মা অপ্রস্তুত হয়ে ধরা গলায় বলল, পাশের গ্রামের রমিজ মিয়ার পোলার লগে আমার মাইয়ার লাইন আসিল, আমার মাইয়া আজ পোয়াতি, মুখপুরি সাড়ে সর্বনাশ করছে ছোট নবাব। এটা তো খুশির খবর, আপনি মিষ্টি নাই না, কান্দেন কেন? ইফরা অবাক চোখে তাকালো আরাধ্যের গা ছাড়া ভাবে। রাগে দাঁতের দাঁত চেপে ধরেছে। একটা মা কতটা অসহায় হয়ে তার মেয়ের কেলেঙ্কারির কথা বলছে, এই লোক কি তা বোঝে না? ইফরা ভাবনার মাঝে আরাধ্য আবার বলে, এখন কি চাইছেন, মানে কাহিনী কি ওটা বলুন। রমিজের পোলা আমার মাইয়ারে আর সন্তানরে স্বীকার করে না। আইজ মাইয়া ফাঁস নিবার গেছে ছোট নবাব। আমার এক মাইয়া, তার কিছু হলে আমি কেমনে বাঁচমু? আরাধ্য এসবে পাত্তা দিল না। রুনুর মা আবারও কেঁদে উঠল। আরাধ্য তখন বেরিয়ে গিয়েছিল। বর্তমান মানা নিচে এলো। ইফরা সিঁড়ির কাছে গাঢ় হয়ে দাঁড়িয়ে আছে। মানা তাকে পাশ কাটিয়ে দাঁড়ালো। টেবিলের ওপর আটখান কাঁচা কঞ্চি রাখা, ইতিমধ্যে দুটো ভেঙে থেতো হয়েছে। রেনুর মা এক পাশে দাঁড়ানো। আরাধ্য একের পর এক বাড়ি দিয়ে যাচ্ছে শেহরামকে। ছেলেটা যন্ত্রণায় কুকিয়ে উঠছে বারবার। ইফরা শান্ত চোখে দেখছে সব, তার চোখে বিন্দুমাত্র ভয় নেই। ব্যাপারটা ভীষণ তৃপ্তিদায়ক লাগছে। একের পর এক বাড়ি দিতে দিতে 3 নাম্বার লাঠিটাও ভেঙে ফেলেছে আরাধ্য। চতুর্থ লাঠি হাতে নেবে ঠিক তখনই রেনু ছুটে এসে আঁকড়ে ধরে শেহরামকে। 2 হাত জোর করে আর তোর দিকে তাকিয়ে বলে, ওরে আর মাইরেন না ছোট নবাব, ব্যথা লাগতেছে হের শরীরে, কলিজা আমার পড়তাছে। এই বাচ্চা তার না, কেউ নাই বাচ্চা ওর, তবু মাইরেন না। শরীরে তীব্র ব্যথার মাঝেও শেহরাম ছলছল চোখে রেনুর দিকে তাকায়। আরাধ্য রেনুর মার দিকে তাকাতেই তিনি মেয়েকে নিতে আসেন, তবে লাভ হয় না। রেনু আরও আষ্টে পিষ্টে ধরে শেহরামকে। আরাধ্য ঘাড় ফোটায় আলতো হাতে। লাঠিতে একবার হাত বুলিয়ে ডাকে মানহাকে, বুলবুলি। মানহা পাশেই দাঁড়ানো ছিল, তবুও শুনল না, বরং আরাতের ডাক উপেক্ষা করে দাঁড়িয়ে থাকলো। কেন শুনবে সে ওই লোকের ডাক? শুনবে না। আরাধ্য আবার ডাকে, এই যে মিম নুন হা, কানে কোন বাল আটকেছে যে আমার ডাক বাড়ি মারছে, যা তোর শ্রবণে আসছে না? শুনছি বলুন।
জলদি এক জগ গরম পানি নিয়ে আয়, লগে দুটো বড়ই পাতা দিয়ে আরেক পাতিল বসাবি। শেহরাম শুষ্ক ঢোক গেলে আরাধ্য ঝুঁকে তার গাল চেপে ধরে বলে, মেয়ের লগে সম্পর্ক করছো, লুতুপুতু করছো, ভ্রমর সাজা মধু শেষ করছো, এখন যখন ফুল শুকিয়ে যাবার উপক্রম তুমি শালা পাল্টি মারো। আরাধ্য থামে, শেহরাম কাঁপা কাঁপা গলায় বলে, আমি নির্দোষ, আমি কিছু করি নাই। যা শালা, কেস কি হলো? আজকাল কি পুরুষের স্পাম বাতাসে উড়ে নারী গর্ভে স্থান নিচ্ছে? কেলো করেছে রে? এ তো সাড়ে সর্বনাশ না, পুরোটাই সর্বনাশ। আরাধ্য বেশ ফুরফুরে মেজাজে বলল, কিছু না করে যখন বাচ্চার বাবা হয়েছিস, তাহলে ডেফিনেটলি কিছু করেছিস। ওটা পরের কথা, আগে বল সম্পর্ক ছিল? না। কলিজায় দম আছে দেখছি। ঠোঁটের কোণে সত্য কথা। রেনু ডুকরে ওঠে। আরাধ্য রেনুর দিকে তাকিয়ে বলে, যা বলেছে তাকে সত্যি? না। তোমার গর্ভের সন্তান কি তার? রেনু মাথা নাড়ায়। শেরহাম নিজেকে বাঁচাতে আরও কিছু বলবে, তার আগে আবারও পিঠে বাড়ি পড়ে তার। এক নাগারে 20-25টা বেতের বাড়ি মারে। আর আরাধ্য ইতিমধ্যেই গরম পানি নিয়ে এসেছে মানহা। আরাধ্য পানির উত্তাপ পরীক্ষা করতে কিছু পানি শেরহামের পায়ে ফেলে। চেঁচিয়ে ওঠে শেরহাম, লাল হয়ে ফোসকা পড়ে যায় পা। আরাধ্য বাঁকা হেসে বলে, 1 থেকে 3 গুনব, সত্যি শিকারের শেষ সুযোগ, হয় পানি নয়তো নারী। 3। আরাধ্য গুনতে শুরু করে। ঘরে এক নীরবতা। কিছুক্ষণ থেমে আবার বলে, 2। এবারেও নিস্তুপ শেরহাম। আরাধ্য জগ কিছুটা উঁচু করে বাকি সংখ্যা বলার আগে তার পা জাপটে ধরে শেরহাম। একে একে সব সত্যি স্বীকার করে। আরাধ্য জগ নামিয়ে নেয়। ঠোঁটে লেগে আছে হাসি, ঠিক যেন যুদ্ধ জয়ের হাসি। এত সময়ে এক বড় যুদ্ধ জয় করেছে আরাধ্য। ইফরা হাঁপ ছাড়ে, অন্তর তার তৃপ্তি পেয়েছে। ইতিমধ্যে এক হুজুর মন্তরলোক নিয়ে হাজির হয়েছে রেজা। ইফরা সদর দরজার দিকে তাকায়। হয়তো বিয়ে পড়ানো হবে। সে আর অন্দরমহলে থাকে না, রওনা দেয় ঘরের দিকে। প্রায় মাঝরাত। অন্দরমহলের সব ঝড়ঝামেলা পেরিয়ে ছেলেমেয়ের বিয়ে দিয়ে ঘরে ঢোকে আরাধ্য। ক্লান্ত লাগছে, ঘুমের প্রয়োজন তার। ঘরে এসে ডাকে, ইরা। জবাব আসে না। পুরো ঘর যেন ফাঁকা ফাঁকা করছে। এদিক ওদিক আর একবার নজর বুলিয়ে বেলকনিতে যায় সে। ইফরা দাঁড়িয়ে সেখানে। আরাধ্য জিজ্ঞেস করলো, এখানে কি করছো ইরা, ঘুমাওনি যে? ঘুম আসছে না। আরাধ্য ঘাটালো না ইফরাকে, উল্টো ঘুরে চলেই যাবে তখনই থামিয়ে দেয় ইফরা। হাত মুখ ধুয়েছেন? যাচ্ছিলাম, তুমি বরং আরেকটু আকাশবিলাস করো। আরাধ্য চলে যায়। ইফরা ব্যতিব্যস্ত হয় না, আরও কিছু সময় তাকিয়ে থাকে আকাশের দিকে। খোলা আকাশের দিকে তাকালেই কেন জানি বড্ড ভালো লাগে তার। আকাশের দিকে তাকিয়ে আজ অব্দি কত অভিযোগ করেছে সে। মিনিট 5 পেরিয়ে আরাধ্য হাত মুখ তোয়ালেতে মুছতে মুছতে ঘরে আসে। ভ্যানিটির সামনে দাঁড়িয়ে চুলে একবার হাত বুলিয়ে আবারও ডাকে, রক্তকমলিনী শুনছো? একটু এদিকে এসো তো। ব্যথা করছে ঠিক বুকের বাম পাশটাই। এই যে এই জায়গায় আছে না একটা হাড়, ঠিক ওইখানেই। ওর ওজন জানো 300 গ্রাম। একটু ছুঁয়ে দাও তো, কি যে ব্যথা মাইরি, ছিঁড়ে পড়ছে। ইফরা ঘরে আসে, বেলকনির পর্দা টেনে দিয়ে আরাধ্যের সামনে এসে দাঁড়ায়। জি বলুন। কাছে এসে একটু এদিকে এসে বসো তো। ইফরা সম্মতি থুড়ি পাত্তা দিবে তার আগে হাত টেনে বিছানায় বসালো আরাধ্য। দুপা জড়ো করে শুয়ে পড়ল। মাথা রাখলো ইফরার কোলে। ইফরা ভীষণ একটা অবাক হলো না। ইফরা হাত রাখলো আরাধ্যের মাথার সিল্কি চুলগুলোতে, হাত বুলিয়ে দিয়ে দিচ্ছে। আরাধ্যের বেশ ভালো লাগছে। মুচকি হাসে আনমনে।